হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। এদিকে রান্নাবান্না হচ্ছে, আজকে মঙ্গলবার আর মেজদিরা আজকে বেরোবে। আজকে ফ্লাইট আছে দুপুর 1:40-এ। তো মেজদি দেখো স্নান করে নিজে নিজে রেডি হয়ে গেল। আর এদিকে ছোটো যাও এসছে, প্রিয়াংশু এখানে পড়ছে। প্রিয়াংশুকে এদিকে পড়তে বসিয়ে দিয়েছি। তো তো সকাল থেকে রান্নাবান্না নিয়ে ব্যস্ত। স্নান করে পুজো টুজো সেরে তারপর রান্নাঘরে ঢুকেছি, কেননা মেজদিরে আজকে বেরোবে। তো সেই জন্য একবারে খেয়ে দিয়ে বেরোবে, ভাত খেয়ে দিয়ে বেরোবে। তো সেই জন্য ছোটো যা ও সকাল সকাল এসছে, ও আমাকে একটু হেল্প করে দিচ্ছে। ভালোই হলো, মানে একা হাতে হবে না কেন, অবশ্যই হবে, কেউ একটু থাকলে সুবিধে হয়। বাপরে বাপ, আমার খুব পাস হয় না, খুব করে। তুমি একটাই চুড়িদার নিলে? আছে তো, তাই বলছি। ওখানে গিয়ে কী গরমে শাড়ি পরবা? চুড়িদার দিয়েছে তো। তো দেখো মেজদিরা বেরোচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো একটা পাঁচ তরকারি করেছিলাম, ঝিঙে পোস্ত করেছিলাম, ডাল করেছিলাম, চাটনি করেছিলাম, মাছ ভাজা করেছিলাম, পটল ভাজা করেছিলাম, এইসব সিম্পল রান্নাবান্না হয়েছে। তো সবাই রেডি, এবার বেরোচ্ছে আর কি। আর ওদিকে প্রিয়াংশু কান্নাকাটি করছে, হাজব্যান্ড যাবে তুলতে, এয়ারপোর্ট পর্যন্ত যাবে। আর প্রিয়াংশু মানে কিছুতেই মানতে চাইছে না, ও যাবে। তো বেরোনোর সময় এরকম কান্নাকাটি করলে বাজে লাগে। তো একটা মানে কাজে যাচ্ছে আর কি, বুঝতেই পারছো, ট্রিটমেন্টে যাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে যাক, ওকে নিয়ে যাও। তো গিয়ে ভালোই হয়েছিল। তো একদম মানে স্বয়ং ঠাকুরের দর্শন করে এসছে হাজব্যান্ড আর প্রিয়াংশু। তো কি হয়েছিল, ওখানে গিয়ে অরুণ গোবিলের দেখা পেয়েছিল। অরুণ গোবিল যে হচ্ছে রামচন্দ্রের অভিনয় করেছিল আর কি রামায়ণে। তো উনি বেরোচ্ছিল সম্ভবত, মেজদারা ঢুকে গেছে, তারপর ওরা নিচে এসছে, ওপর থেকে লিফটে করে নিচে এসে তখন অরুণ গোবিলকে দেখতে পেয়েছে। কে দাঁড়া, গাড়ির চাবি, স্কুটির চাবি কবে কে জানে। না না, মনে হয় সরাবে স্কুটিটা। ব্যাগে ফেলবো না ছুড়বো? এ না। তো দেখতেই পাচ্ছ প্রিয়াংশু নিচে চলে গেছে। তো যেটা বলছিলাম, তো ওরা অরুণ গোবিলকে দেখতে পেয়েছে, সেই রামায়ণের রামকে। দিয়ে তারপরে প্রণাম করেছে, হাজব্যান্ডও করেছে, প্রিয়াংশুও করেছে। কিন্তু হাজব্যান্ডের ফোনে চার্জ ছিল না, যার জন্য ছবিও তুলতে পারেনি, ভিডিও করতে পারেনি। তো প্রথমে উনি বেরিয়ে যাচ্ছিল, তারপর ধরো সব লোকজন দেখে নিয়েছে। তো ওই দেখো মেজদিকে মানে সামনে থেকে ট্যাক্সি করবে, মেজদিকে রিক্সা করে নিয়ে যাচ্ছে। আর হচ্ছে প্রিয়াংশু, সৈকত, মেজদা হাজব্যান্ড, ওরা সব এই দেখো যাচ্ছে। প্রিয়াংশু সৈকতের হাত ধরে যাচ্ছে। তো বেরিয়ে গেল দুগ্গা দুগ্গা করে। তো আশা করি সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি যেন ফিরে আসে। তোমরাও ঠাকুরকে একটু বলো মেজদি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, এটাই কামনা করি। তো মেজদিরে বেরিয়ে যাওয়ার পর আর তো কোনো কাজকর্ম ছিল না, রান্নাঘরে একটু ঠিকঠাক করে আমি আর দিদি শুয়েছিলাম, এসি চালিয়ে একটু আরাম করে শুয়েছিলাম, মানে ঘুমোচ্ছিলাম না, গল্প করছিলাম। তারপর হাজব্যান্ড আর প্রিয়াংশু এলো। তো প্রিয়াংশু এসে সেই গল্প, ও রামকে দেখে এসছে, সেই গল্প দেখো এখানে করছে। তো যাই হোক, প্রিয়াংশু যাওয়াটা সাকসেস হয়েছে। তো তারপর দেখো এখানে আমি একদম রাত্রিবেলা চলে এসেছি। এখন রাত্রে একটু আলুর দম করছি আর এর সাথে রুটি। দুপুরে তারপরে আর কোনো রকম কিছু শ্যুট করা হয়নি, কেননা মেজদি ওখানে পৌঁছে গিয়ে খুব অসুস্থ হয়ে গিয়েছিল। এইসব টেনশানে আর কিছু করা হয়নি। ওখানে পৌঁছে গিয়ে মেজদি অসুস্থ হয়ে গিয়েছিল, আর আমি এদিকে রুটি করছি, দেখো সব ছড়ানো ছিটানো। তো নামার পর মেজদি টয়লেটে যায়, তখন শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তারপরে এয়ারফোর্সরা নিয়ে ওখানকার হাসপাতালে ভর্তি করে, একটু স্টেবল করে তারপরে অ্যাম্বুলেন্সে করে নারায়ণাতে নিয়ে যায়। সেখানে মেজদি এখন অ্যাডমিট আছে। তো রাত্রের খাবার দেখো রুটি, আলুর দম, আর এখানে হচ্ছে ডিমের অমলেট হচ্ছে। দিদি তো নিরামিষ খাবে। দুপুরের মাছ ভাজা আছে, ডাল আছে, সবজি আছে, সব কিছুই হবে। তো এই সব কিছুই আছে, তো এই সব মিলিয়ে হয়ে যাবে। মানে সবার চিন্তা বাড়িতে, কি আর বলবো, কেউ অসুস্থ থাকলে যা হয় আর কি। তো দিদি দেখো এখন একটু রেস্ট নিচ্ছে, এদিকে শুয়ে আছে। আর প্রিয়াংশু এখানে পড়ছে, মানে প্রিয়াংশুর পড়ার থেকে ছাড় নেই আর কি, এত হলিডে হোমওয়ার্ক আছে,
প্রজেক্ট আছে, প্লাস এত পড়া। স্কুল খুলে 10-এর পরীক্ষা দেবে, তার কদিন পরেই ধরো 4-5টা চ্যাপ্টার করে 50-এর পরীক্ষা শুরু হয়ে যাবে। তো সেগুলো তো সব প্রিপেয়ার করে রাখতে হবে। সেই জন্য প্রিয়াংশুকে সব কিছুর মধ্যেও প্রিয়াংশুকে মানে পড়াচ্ছি আর কি, এই আর কি। তো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে, মানে বুধবার। তো সকালবেলা দিদি ধরো ঠাকুর মানে গোপাল টোপাল তুলে ওইদিকে করেছে, আর আমি ততক্ষণে এদিকে সব বিছানার চাদরগুলো তুলে আজকে এগুলো সব কাচাকাচি করবো, বেডশিটগুলো চেঞ্জ করব, বালিশ কভার সব কিছু চেঞ্জ হবে। তো বালিশ কভারগুলো দেখো খুলেও নিয়েছি। তো দিদি বলছে আমি এদিকটা করছি, তুমি এদিকটা করে নাও। তো ভালোই হলো। আর দিদি আজকে ভোরে বাড়ি যাবে বলে সকালবেলা বেরিয়েও গিয়েছিল, গিয়ে আজকে বাস চলছে না, বাগুইহাটির থেকে আবার রিটার্ন এসছে। মানে কোনো বাসই চলছে না। করুণাময়ীর থেকে ছাড়ে দুর্গাপুরের বাস, তো বাগুইহাটিতে স্টপেজ দেয়, ওখান থেকেও সবাই উঠতে পারে, কিন্তু ছাড়ছে না, বাস নেই। তো দিদিকে বললাম ঠিক আছে তুমি চলে আসো, আর যেতে হবে না আজকে। তো চলে এলো, মানে বাড়িতে কেউ নেই বুঝতেই পারছো, আর নম্রতা প্রেগনেন্ট, তো ও তো কিছুই করতে পারে না। তো সেই সূত্রে দিদি মানে থাকাটা এখন অসুবিধা হয়ে যায় আর কি। তো চলো আমি ম্যাট্রেস সব ঝেড়ে ঠিকঠাক করে, নিচে যে ম্যাট্রেসের জন্য যে বেডশিটটা আমি পেতে রাখি সেটাও আজকে চেঞ্জ করে নেব। অ্যাকচুয়ালি ম্যাট্রেসের যে কভারগুলো হয় সেগুলো আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম দুবার। প্রথমবার দিয়েছি ছোট হয়েছে, সেটা রিটার্ন করে আবার দিয়েছি, মানে সাইজ ঠিকই বলছি 6-7, কিন্তু ওরা পাঠাচ্ছে ছোট। তো সেকেন্ডবারটা রিটার্ন করা হয়নি, তো ওইটা ওই ঘরের খাটেও হয় না, পড়েই আছে। তো যার জন্য ম্যাট্রেসের যে কভারগুলো হয়, ম্যাট্রেস প্রোটেক্টর যেগুলো হয়, সেগুলো আর আমার কেনা হয় না, ভয়ে যে আবার যদি ছোট আসে, তো লোকাল শপ থেকেই আমাকে কিনতে হবে, এই আর কি। তো চলো বেডশিট পেতে বিছানা গুছিয়ে নিই। তো দেখো বেডশিট পাতা হয়ে গেছে, বিছানা গুছানো হয়ে গেছে, এবার একটু ডাস্টিং করব। তো এই ঘরের ফার্নিচারগুলো, ডাইনিংয়ের সোফার কভার টভার, ওই ঘরের বেডশিট সব তোলা হয়ে গেছে। তো সব একবারে দিয়ে দেবো, এবার ওয়াশিং মেশিনে দিয়ে দেবো কাচতে। তো এখনও দিদি আসেনি, তো দিদি এসে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নেবে, তার আগে ডাস্টিং করে নিই। এক্ষুনি চলে আসবে, দিদি আসে 9-10-এর দিকে। তো এখন প্রায় ধরো 9:45 মতন বাজে। তো সব কিছু লেট হচ্ছে, কেননা সবাই মিলে থাকলে একটা আলোচনা হচ্ছে, বারবার ফোন আসছে ওখান থেকে, বা আমরা ফোন করছি। তো এই সব মানে সব কিছুর মধ্যেও সব কিছু হচ্ছে, তার মধ্যে একটা টেনশন কাজ করছে মেজদিকে নিয়ে আর কি। বুঝতেই পারছো, বাড়িতে কেউ অসুস্থ থাকলে যেটা হয়, আমাদের অনেক বড় ফ্যামিলি, আমি নয় এখানে একা থাকি, কিন্তু শ্বশুরবাড়িতে আমার আগের ভিলেজ লাইফস্টাইল ব্লগগুলো তোমরা দেখে নেবে, যে আমাদের ফ্যামিলিতে কতজন লোক, যারা দেখোনি আর কি। তো সব আমার মানে ইউটিউবে ছাড়া আছে আর কি, আমার চ্যানেলে। তো এগুলো জাস্ট মেমোরির জন্য আমি ছাড়ি, আমার ভিউজ আসুক চাই না আসুক, এগুলো মেমোরি হিসাবে আমি শেয়ার করি। আমার ভালো লাগে যখন মনটা খারাপ করে বসে বসে এগুলো দেখি। তো দেখো আজকে ছিল হচ্ছে নৃসিংহ নৃসিংহ চতুর্দশী, যার জন্য আজকেও আমরা নিরামিষ খাচ্ছি। তো নিরামিষ সব শাক সবজি ভাজা তরকারি সবই হয়েছে। দিদি তার সাথে এখানে আলুর চপ করছে দেখো। আর লোডশেডিং আমাদের এখানে, মানে রোজ দুপুরবেলায় 2-3 দিন ধরে দেখছি লোডশেডিং হচ্ছে। আর আমাদের তো যে ছিল ইনভার্টারের ব্যাটারি বসে গেছে, 3-3বার ব্যাটারি ঠিক করার পরেও ব্যাটারি বসে আছে। হাজব্যান্ড রাগ করে 1000 টাকায় ব্যাটারি বিক্রি করে দিয়েছে। 25-26 হাজার টাকার জিনিস 1000 টাকায় বিক্রি করে দিয়েছে, কী আর বলবো, মানে রাগে বারবার খারাপ হচ্ছে। তো এদিকে দেখো দিদি চপগুলো ভেজে নিচ্ছে। তো আমরা এখন খেতে বসবো আর কি। তো দেখো চপ ভাজা হয়ে গেছে, আরও কিছু ভাজছে দিদি, ধনে পাতার বড়া ফড়া করছে। তো আমরা এখন খেতে বসবো। আর লোডশেডিং হয়ে গেছে বললামই তোমাদের। তো খাওয়া দাওয়া করে আমরা এবার ছাদে এসেছি। ছাদে এত সুন্দর হাওয়া, আর প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। তো যার জন্যই ছাদে এলাম। বৃষ্টি আসবে কি, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই জাস্ট এলাম সবাই মিলে ছাদে, মানে ঘরে এত গরম লাগছে। তো দেখো বৃষ্টি শুরুই হয়ে গেছে। এই দেখো প্রিয়াংশুবাবুকে দেখো, অভিজিৎ এখন ভিজবে, ওর দেখা দেখি জামা কাপড় খুলে চলে এসছে, দেখেছো। এদিকে ওর ঠান্ডা লেগেছে দেখো, তবুও শুনবে না। মানে যে যেটা করবে, নিজের ভালো মন্দ প্রিয়াংশু বোঝে না, যে যেটা করবে ওকে সেটাই করতে হবে। তো দেখো আমার গাছগুলো মানে সব রকম গাছ নষ্ট হয়ে গেছে, শুধু অ্যালোভেরা গাছে ভর্তি, আর কোনোই গাছ নেই। আর আকাশে মেঘ দেখো, একদম কালো হয়ে ঘন কালো মেঘ করেছে, চারিদিকের অবস্থা দেখো। কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে, প্রাণ জুড়িয়ে যাচ্ছে। মানে গরমে যেরকম অবস্থা লাগছিল, তার থেকে এখন মানে একটু স্বস্তি আর কি বলতে পারো। তো আমি ওকে বারবার বলছি বাবা ভিজিস না, ওরা ভিজতে ভিজুক, ওদের অভ্যেস আছে, ওরা ভেজে। তো প্রিয়াংশু কোনোদিনও বৃষ্টির জলে প্রিয়াংশুকে এখনও পর্যন্ত ভেজায়নি। হয়তো রাস্তাঘাটে আসতে গেলাম, হালকা ফুলকা শুরু হলো, তখন তাড়াহুড়ো করে বাড়িতে এলাম, সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রপার বৃষ্টির জলে কোনোদিনও প্রিয়াংশুকে আজ পর্যন্ত ভেজায়নি। আমি অনেককে দেখি, অনেক মারোয়ারিদের দেখি আশেপাশের ছাদে বাচ্চাগুলোকে ভেজায়, অনেক ছোটো ছোটো বাচ্চা, 1 বছর 1.5 বছরের বাচ্চাদের বৃষ্টিতে ভেজায়।
তো হাজব্যান্ড বলে ওদের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য সব রকম অভ্যেস করাচ্ছে। তো কিন্তু আমার না ভয় লাগে, মনে হয় যদি জ্বর চলে আসে বা কিছু হয়। স্লিপ কেটে যাবি, আস্তে আস্তে দৌড়া। বৃষ্টিটা হলো বলে তাও একটু শান্তি, ঠান্ডা হলো যা। তো আমি তো প্রিয়াংশুকে ভিজতে দিচ্ছিলাম না, কিন্তু বৌদি বললো, ওপরে বৌদি বললো বৃষ্টিতে ভেজা একটু ভালো, ঘামাচি টামাচি যা থাকে সব ইয়ে হয়ে যায়, আর ভালো আর কি বৃষ্টিতে ভেজা, ভেতরের যত শরীরে গরম থাকে সব বেরিয়ে যায়। তো প্রিয়াংশু তো মানছেই না প্রথম কথা, ওদেরকে দেখে ও ভিজবেই। তো আমি ভাবলাম ঠিক আছে ভিজুক। তো ওর বাবা নিচে চলে গেছে, ওর বাবা থাকলে হয়তো খুব বকাবকি করতো। তো নিচে চলে গেছে, তারপর হচ্ছে আমি ওপরে দাঁড়িয়ে আছি। এবার প্রিয়াংশু ভিজছে, ওকে দেখতে দেখতে এদিকেও পুরো জলের ঝাপটা আসছে। দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, পুরো ছাদে জল চলে এসেছে, দেখো জল জমে গেছে, দেখেছো? আর ওরা ছাদের যেখান থেকে জল বেরোনোর জায়গাটা ইট দিয়ে পুরো বন্ধ করে রেখে এরকম সুইমিং করছে। দেখো কি আর বলবো, মানে আমরাও ছোটোবেলায় প্রচুর করেছি, প্রচুর বৃষ্টিতে এরকম ভিজেছি, মা কত বকতো, আমরা কিছুই শুনতাম না, তাই না? তো মনে হয় প্রিয়াংশুকে ভিজতে দিয়ে আমি ভালোই করেছি, মানে এটাও ওর একটা অভিজ্ঞতা, মানে এটাও ওর একটা আনন্দ, মানে কেননা সবসময় তো ঘরের ভেতরে থাকে, কোনো কিছুই তো উপভোগ করতে পারে না। আমরা যেমন খোলা আকাশের নিচে খোলা বাতাসে বৃষ্টির জলে কত ভিজেছি, কত কিছু করেছি, ওরা তো সেসব কিছুই পারে না। তো দেখো প্রিয়াংশু জলের মধ্যে বসে একদম গড়াগড়ি খাচ্ছে। তো আমি ডাকছি, অনেকক্ষণ হলো কিন্তু ভিজছে, আর আজকে যা বৃষ্টি হয়েছে না যে কি বলবো। তো এবার বলছে চল, বৌদিও বলছে এবার নিয়ে যাও, কিছুতেই যাবে না ও, যতক্ষণ না অভিজিৎরা যাবে ও ততক্ষণ যাবে না। এই একটা দোষ, প্রিয়াংশু নিজের ভালো কোনো সময় বোঝে না।